আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে আয়োজিত ছায়া সংসদে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে গিয়ে সরকারি দল, ঢাকা কমার্স কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে হাজারীবাগ সরকারি কলেজ। আজকে যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। প্রথমে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। সরকারি দল ঢাকা কমার্স কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হাসান জুয়ায়ের, মাননীয় ছায়ামন্ত্রী আরমান সাকিব এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য নুসাইবা ইসলাম নুহা। বিরোধী দল হাজারীবাগ সরকারি কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলের নেতা আসমাতুস সুবহা, মাননীয় বিরোধী দল উপনেতা নাইমা শরীফ স্নেহা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়েজ হোসেন। আজকের এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন, সম্মানিত বিচারক মণ্ডলীরা হচ্ছেন সাংবাদিক মাইদুর রহমান রুবেল, অ্যাসাইনমেন্ট এডিটর RTV। এরপরে রয়েছেন সাংবাদিক মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার দৈনিক সমকাল। পরবর্তী বিচারক সাংবাদিক সাইদুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ইত্তেফাক। এরপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম এবং সর্বশেষ বিচারক হচ্ছেন সাংবাদিক ও সাবেক বিচারক মোহাম্মদ আতিকুর রহমান। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্মানিত সম্পাদক, সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদরুল আলম মজুমদার। শুরু করছি আজকের ছায়া সংসদ। শুরুতে আমি আমাদের আজকের এই ছায়া সংসদের এই প্রস্তাবটি উত্থাপন করবার জন্য এবং প্রস্তাবিত যে বিষয় সে বিষয়ের উপর বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হাসান জুয়ায়েরকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। মানুষের হাতে যখন মোবাইল ফোন তখন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যটা খুবই সূক্ষ্ম। মাননীয় স্পিকার এবং শ্রোতামণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্যটি শুরু করতে যাচ্ছি। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার হতে চলেছে আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদেরকে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংজ্ঞান দ্বারা বক্তব্যটা শুরু করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা এমন অনলাইন প্ল্যাটফর্মকে বোঝানো হয় যেখানে মানুষ নিজের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি ও শেয়ার করতে পারে, যেমন টুইটার, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার দ্বারা সকল অনৈতিক কাজকে বোঝানো হচ্ছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগৃহীত হচ্ছে, যেমন গুজব ছড়ানো, AI বা ডিফেক্ট ব্যবহার করার মাধ্যমে অপপ্রচার, মানুষের নামে মিথ্যা খবর ছড়ানো অথবা হচ্ছে ভুয়া খবর ছড়ানো। আগামী নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 16 বছরের স্বৈরাচারের শাসনের পরে প্রথমবার মানুষ একটি রাজনৈতিক নির্বাচন পেতে চলেছে, যেখানে অংশগ্রহণমূলক নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বৈশিষ্ট্য আমরা তুলে ধরতে চাচ্ছি। তার মধ্যে দেখা যায় জুলাই পরবর্তী সময় মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে বিশ্বাসটা তা অনেক বেড়ে গিয়েছে, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম আন্দোলনের সময় মানুষের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল তথ্যের জন্য, কারণ প্রিন্ট মিডিয়া এবং খবরের উপর মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছিল। মানুষ একটা পোস্ট অথবা একটা কন্টেন্ট দেখে রাস্তায় নামতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করেনি। এবার আমাদেরকে বুঝতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজটা কীভাবে করে, যে অ্যালগোরিদম যে জিনিসটা আছে সেটা কাজ কীভাবে করে। অ্যালগোরিদম কাজ করে আমরা যেই ধরনের তথ্য পছন্দ করি, যেই ধরনের আদর্শ পছন্দ করি বা যেই ধরনের রাজনৈতিক দলকে আমরা সমর্থন করছি, সেই দলের ভালো দিকটা আমাদের সামনে আসলো, খারাপ দিক আমাদের সামনে আসে না। ভালো দিক আমাদের সামনে আসে যাতে আমরা জিনিসটার সাথে ইন্টারাক্ট করি অথবা এঙ্গেজ করি, যার ফলে হচ্ছে এটা রিচ আরও বেশি হয়। এছাড়াও দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ব্যবহারটা আছে তা বাংলাদেশে অনেক বেশি। রয়টার্সের একটি জরিপ অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশের 2025 সালে 80% মানুষ তাদের সংবাদের প্রাথমিক উৎস হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যগুলো সাধারণ বক্তব্যের থেকে তুলনামূলক বেশি ছড়ায়। এটি একটি জরিপ দ্বারা দেখা যায় যে উস্কানিমূলক বক্তব্যগুলি সাধারণ বক্তব্যের থেকে 62% বেশি ছড়াচ্ছে। অন্যান্য যে চ্যালেঞ্জগুলি রয়েছে, যেমন অর্থ ব্যবহার, স্বজনপ্রীতি অথবা সহিংসতা, তা দমন করা গেলেও সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আকার, প্রসার এবং তার গোপনীয়তার কারণে তা এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের যে ভোটার রয়েছে তা হচ্ছে 12,75,00,000, যার মধ্যে 51% নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। অর্থাৎ এই 51%কে আপনি যদি ভুল তথ্য দেন তারা তা বুঝতে পারবে না তা সঠিক কি ভুল তথ্য, যার ফলে দেখা যাবে তারা অন্য ভোটারদেরকে প্রভাবিত করার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে সহিংসতা কীভাবে সৃষ্টি হচ্ছে। সহিংসতা একজন মানুষ একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্য সম্পূর্ণটা না প্রকাশ করে আংশিক কেটে নিয়ে যদি প্রকাশ করা হয়, তার ফলে দাঙ্গা বা সংঘর্ষ সৃষ্টি হতে পারে, যার ফলে সহিংসতা বাড়তে পারে। অর্থাৎ সহিংসতার প্রধান জায়গাটা আমাদেরকে আগে দেখতে হবে, সেটা সৃষ্টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমকে যদি আমরা প্রতিকার করতে পারি বা রোধ করতে না পারি, তাহলে এই বাকি যে সমস্যাগুলো আছে সেই
সেটি আরও বেড়ে যাবে। দেখা যায় যে ভায়োলেন্স বা হচ্ছে সহিংসতা যেটি আছে সেটি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা 40 থেকে 60% বেড়ে যায়। অর্থাৎ আমাদেরকে এই জিনিসটার জায়গাতে মানে রুট কজটাকে আগে দেখতে হবে, তারপর যে আসলে দেখতে হবে যে কোন জায়গায় সমাধান করতে হচ্ছে। ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে মানুষের মনোবল নষ্ট করে দিতে চায়, মানুষের ভোটের প্রতি যে আগ্রহ ছিল তা নষ্ট করে দিতে চায়। এরকম বিভিন্ন কারণে আমরা মনে করে থাকি যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হচ্ছে আগামী নির্বাচনের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি এখানে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা আসমাতুস সুবাহকে আজকের এই ছায়া সংসদের প্রস্তাবিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আলোচিত বিষয়ের উপর তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে, ঘৃণা জানিয়ে। কেননা মাননীয় স্পিকার, উনি যখন আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ ঠিক করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা, তখন মাননীয় স্পিকার ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি চালানো হয়েছে। মাননীয় স্পিকার, উনি যখন মৃত্যুর সাথে লড়াই করছেন তখন তার প্রতি সমবেদনা জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকের বিতর্কে আমরা প্রমাণ করব মাননীয় স্পিকার যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কিছু প্রশ্ন উত্থাপন করছি। উনি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করবেন, ভালো কথা। প্রশ্ন হলো সেটি কিভাবে করবেন, কাকে দিয়ে করবেন? প্রশ্ন হলো কেন আগামী নির্বাচনে ফ্যাসিস্ট ষড়যন্ত্র মোকাবেলা করা চ্যালেঞ্জ নয়, কেন ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থায় জন আস্থা ফেরানো চ্যালেঞ্জ নয়, কেন লেভেল প্লেইং ফিল্ড এবং রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করা চ্যালেঞ্জ নয়, কেন কালো টাকার ব্যবহার এবং পেশি শক্তির মোকাবেলা করা চ্যালেঞ্জ নয়? এই প্রশ্নগুলোর উত্তর যখন প্রধানমন্ত্রীর বক্তব্যে খুঁজে পাই না মাননীয় স্পিকার, তখন সেই উত্তর খোঁজার লক্ষ্যে আজকের এই তারুণ্যের সংসদে আমরা দেখাবো বর্তমান বাস্তবতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই যদি আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করি, তাহলে 1, ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থায় জন আস্থা ফিরিয়ে আনা যাবে; 2, ফ্যাসিস্ট শক্তির মোকাবেলা করা যাবে; 3, লেভেল প্লেইং ফিল্ড ও রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করা যাবে; 4, পেশি শক্তির মোকাবেলা, কালো টাকার ব্যবহার রোধ করা যাবে, যার মাধ্যমে সামগ্রিক নির্বাচনী পরিবেশ ঠিক থাকবে। আগামী নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ঐতিহাসিক। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর বক্তব্যের যুক্তি খণ্ডন করছি। প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন আহমেদ স্যারের বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী যখন বলছে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা, তখন প্রধান নির্বাচন কমিশনার কি বলছেন চলুন শুনি। তিনি মনে করেন নির্বাচনী সিস্টেম, নির্বাচন কমিশনার যারা নির্বাচন পরিচালনা করেন, সেই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। সেই আস্থা সৃষ্টি করাই হবে, মানুষকে কেন্দ্রমুখী করাই হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর যুক্তি যে আজকে সংসদে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার বলার অপেক্ষা রাখেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যের শুভঙ্করের ফাঁকিটি কোথায় দেখুন মাননীয় স্পিকার। উনি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করার কথা, আমরাও সেটি বলছি দরকার, কিন্তু কাকে দিয়ে রোধ করবেন, কিভাবে রোধ করবেন? আমি বলছি মাননীয় স্পিকার, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহারকারীদের এলিয়েন দিয়ে নাকি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট দিয়ে মোকাবেলা করবেন? প্রতিপক্ষ বন্ধুরা দেখুন, আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার অর্থাৎ এই ডিপফেক কন্টেন্ট, এআই ভিডিও, ভয়েস ক্লোনিং, মিথ্যা তথ্য, গুজব একটি চ্যালেঞ্জ, তবে বড় চ্যালেঞ্জ নয়। কারণ সরকারি দলের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজন যখন আমাদের দেখানো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা, তখন তার বলার অপেক্ষা রাখে না। আগামী নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, সরকারি দল আজকে বুঝতে ব্যর্থ হয়েছে যে আগামী নির্বাচন কোনো সাধারণ পরিস্থিতিতে হচ্ছে না। নির্বাচনটি হচ্ছে 16 বছর পর ফ্যাসিস্ট পতনের পর। যারা কিনা 14 সালে বিনা ভোটে নির্বাচন করেছে, 18 সালে নিশিরাতে নির্বাচন করেছে, 24 সালের আমিরামি নির্বাচন করেছে, ওই পরাজিত শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। ওই পলাতক স্বৈরাচারী গোষ্ঠী নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, মানুষকে ভোট বিমুখ করেছিল, পুলিশকে পুলিশ লীগ বানিয়েছিল। ভোট আর আইন শৃঙ্খলা বাহিনীর উপর এই যে আস্থাহীনতা, যেটি পুনরুদ্ধার করাই হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, আমাদের আজকের প্রধান অতিথি ভোটাধিকার যোদ্ধা ডক্টর বদিউল আলম মজুমদার স্যার বলেন, কোট করছি, আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ হবে জন আস্থা তৈরি করা, মানুষকে কেন্দ্রমুখী করা, নির্বাচনী পরিবেশ ঠিক করা, আনকোট। মাননীয় স্পিকার, আমরাও কিন্তু স্যারের কণ্ঠে মিলিয়ে সেই কথাগুলোই বলছি, যাতে কিনা নিশ্চিত হবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে। মাননীয় স্পিকার, চলে যাব, তবে তার আগে বলতে চাই 16 বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হচ্ছে। 13 কোটি ভোটার উন্মুখ হয়ে আছে ভোট প্রদানের জন্য, তাদের নিরাপত্তার জন্য, ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য, ফ্যাসিস্ট ষড়যন্ত্র মোকাবেলার জন্য, সাইবার অপরাধীদের মোকাবেলার জন্য সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে আজকের সংসদে প্রস্তাব বর্জনের স্বপ্নের দাবি নিয়ে, সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে প্রস্তাবিত বিষয়ের উপর তার পর্যালোচনা এবং বিশ্লেষণ করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী আরমান সাকিবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন আমার দলের প্রথম বক্তা পূর্বে ব্যাখ্যা করে গিয়েছে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে আপনার ভুয়া তথ্য প্রথমত তাৎক্ষণিকভাবে, দ্বিতীয়ত অবিরামভাবে, তৃতীয়ত অদৃশ্যমানভাবে এবং চতুর্থ সবচেয়ে বেশি মানুষকে প্রভাব করে বিস্তার পাচ্ছে। আমি এখন আপনার কাছে প্রমাণ করিয়ে দিয়ে যাব যে কেন এই গাঠনিক বৈশিষ্ট্যের কারণে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহারের সমস্যা তা অন্যান্য চ্যালেঞ্জের থেকে অনন্য এবং অনিয়ন্ত্রণযোগ্য একটি সমস্যায় পরিণত হয়। মাননীয় স্পিকার, দেখেন আপনার এখানে যখন আমরা গাঠনিক দিকটা খেয়াল করি তখন এই গাঠনিক বৈশিষ্ট্যগুলো আপনি অন্যান্য চ্যালেঞ্জের মধ্যে দেখতে পারবেন না। মাননীয় স্পিকার, এই অন্যান্য চ্যালেঞ্জগুলো আপনি অন্যান্য যদি দেখতে পারেনও তখন সেই মাত্রায় ওই চ্যালেঞ্জ গাঠনিক বৈশিষ্ট্যগুলো আপনি লক্ষ্য করবেন না যতটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সেটি লক্ষ্য করবেন। মাননীয় স্পিকার, যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের গঠনের মধ্যে সমস্যা, তার মানে আপনার সমাধান করতে হবে গাঠনিক পর্যায়ে এবং আপনার গঠনের যে পর্যায়ে আপনি গাঠনিক পর্যায়ে যে আপনি সমাধানটি করবেন এটি আমাদের পক্ষে সম্ভব নয়। মাননীয় স্পিকার, অপরদিকে ওরা যেসব সমস্যার কথা এখানে তুলে ধরেছে, যেরকম হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, অস্ত্রের কথা, এরপর হচ্ছে আপনার আস্থা চলে যাওয়ার কথা। মাননীয় স্পিকার, এখানে প্রত্যেকটি জিনিসের বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশন এবং হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদক্ষেপ নিয়ে রেখেছে। যেমন হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অনেক ধরনের রিফর্মস নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ওদের পক্ষ থেকে বারবার হচ্ছে প্রধান সমস্যার কথা আসছে। আমি ওদেরকে মনে করিয়ে দিতে চাই আজকের প্রস্তাবের মূল বিষয় প্রধান সমস্যা নয়। আজকে প্রস্তাবের প্রধান সমস্যা আপনার বড় সমস্যা কি? আপনার প্রধান সমস্যা যে এখানে বলতেছে না, আমরা প্রধান সমস্যা নিয়ে বিতর্কই করছি না। আপনার প্রত্যেকটি যুক্তি এখানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছি আমার দ্বিতীয় যুক্তির মধ্যে। মাননীয় স্পিকার, ভুয়া তথ্যের প্রচার কার্য নির্বাচনের গণতান্ত্রিক চরিত্র যে নষ্ট করে দেয়। মাননীয় স্পিকার, গণতন্ত্র বলতে এখানে কি বোঝাচ্ছে? গণতন্ত্রের মূল ভিত্তিগুলো কি? গণতন্ত্রের মূল ভিত্তি হলো প্রথমত জনগণ হবে আপনার ক্ষমতার প্রধান উৎস, দ্বিতীয়ত জনগণ হচ্ছে স্বাধীন এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিবে যে তাকে কে শাসন করবে, কোন নীতি তার রাষ্ট্র পরিচালনার মধ্যে গৃহীত হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র আপনার নির্ভর করছে জনগণের যে সিদ্ধান্ত নিচ্ছে তার প্রভাব বোঝার উপর। মাননীয় স্পিকার, এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ভুল তথ্যের উপর ভিত্তি করে যখন আপনি মতামত গঠন করবেন অথবা হচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি আপনার সত্যনিষ্ঠ হয়ে দাঁড়াবে না। মাননীয় স্পিকার, এর ইম্প্যাক্ট কী বা প্রভাব কী? এর প্রভাব হচ্ছে যখন আপনার ভোট দিবেন এই ভুয়া তথ্যে বা ভ্রান্ত ধারণার উপর ভোট দেওয়ার পর আপনার এই ভোটটা হবে নামমাত্র, আপনার নির্বাচন হবে নামমাত্র। আপনার এই গণতান্ত্রিক নির্বাচন যদি না হয় তাহলে আপনার শত শত লাখ লাখ মানুষ এখানে ভোট দিতে এখন ইচ্ছুক। 16 বছর আপনার স্বৈরাচারের অধীন থাকার পর নিজের চাহিদা পূরণের ইচ্ছা যখন আবার জাগ্রত হয়েছে, নির্বাচনের গণতান্ত্রিক বৈশিষ্ট্যটি ধরে রাখা হচ্ছে না, যেটা বিগত 16 বছর ধরে রাখা হয়নি, সে আগামী যত নির্বাচন আছে সবগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। মাননীয় স্পিকার, এখানে আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করে রেখে যেতে চাই যে আপনার যেই সমস্যা প্রত্যক্ষভাবে গণতন্ত্রকে এখানে প্রভাব করছে সেই চ্যালেঞ্জ কি বড় চ্যালেঞ্জ নয়? মাননীয় স্পিকার, আমরা বলতেছি না যে কোনো সমস্যা বড় নয়, আমরা এখানে প্রমাণ করতে আসছি যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় সমস্যার অন্তর্ভুক্ত। বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের আজকের ছায়া সংসদে বক্তব্য চলছে যে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ, প্রধান চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জগুলো কী কী সেই বিষয় নিয়ে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা নাইমা শরীফ স্নেহাকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক শুরু করছি সরকারি দলের দুইজনের যুক্তি খণ্ডনের মাধ্যমে। মাননীয় স্পিকার, তাদের বিতর্ক শুনে মনে হচ্ছে যে তারা আজকে কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কেমন এবং কি কি অপব্যবহার হতে পারে, কিন্তু আজকে আমাদের বিতর্কের বিষয়টি ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা চ্যালেঞ্জ হবে কিনা, কি দিয়ে এবং কাকে দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিভাবে সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণ করতে হবে, নাকি এর থেকেও বড় কোনো চ্যালেঞ্জ। উত্তর হলো মাননীয় স্পিকার, তাদের দেওয়া চ্যালেঞ্জ এবং আমাদের দেওয়া চ্যালেঞ্জটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতেও প্রয়োজন হবে আমাদের সহযোগিতা, অর্থাৎ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। ঠিক সেই জায়গায় এসে এই বিতর্কের কৌশলগত জায়গায় যে আজকে সংসদে সরকারি দলের
কোনো তর্ক যুক্তি টিকছে না, তা কিন্তু প্রমাণিত হয়ে গেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি দল বলছে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা। আগামী নির্বাচন, কিন্তু এই নির্বাচন যারা পরিচালনা করবে অর্থাৎ পুলিশ সদর দফতর বলছে আগামী নির্বাচনে 6টি চ্যালেঞ্জ রয়েছে। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মোকাবেলা করা, দলীয় চাপ মোকাবেলা করা, সীমিত জনবল ও সক্ষমতা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করা, সাইবার হুমকি মোকাবেলা করা। অর্থাৎ মাননীয় স্পিকার, আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ দাঁড়ালো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিয়ন্ত্রণ করা। আর সরকারি দলের যুক্তি দাঁড়ালো হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মানে স্পিকার, সরকারি দল যেখানে বলছে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা, সেখানে মার্কিন সাময়িক পলিটিকো বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পলিটিক্যাল মাইক্রো টার্গেটিং একটি গোছানো নির্বাচনকে ভণ্ড করে দিতে পারে, যার মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। তার মানে দাঁড়ানো মাননীয় স্পিকার, তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার আমাদের সহযোগিতা, অর্থাৎ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আর তাদের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে আপনারা ঘোড়া ঠেঙে ঘাস খাওয়ার চেষ্টা করলে ঘোড়াও পাবেন না, ঘাসও পাবেন না। মানে স্পিকার, সরকারি দল যেখানে বলছে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা, সেখানে উইলসন সেন্টার বলছে বাংলাদেশে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ হলো বহুবিধ ষড়যন্ত্র এবং প্রতিকূলতা মোকাবেলা করা। তারা বলছে গত 10 মাসে 173টি হত্যাকাণ্ড হয়েছে, যার বেশিরভাগই রাজনৈতিক বিরোধী হয়েছে। চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে। এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচন হুমকির মুখে পড়তে পারে মাননীয় স্পিকার। এই বাস্তবতা আজকে সংসদের কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার, আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ কোনটি? সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা নাকি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা? 1973 সালের নির্বাচন, তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধুরা কি মনে হয় তখন কি কোনো চ্যালেঞ্জ ছিল না? ছিল। শেখ মুজিবুর রহমান নির্বাচনকে কেন্দ্র করে হেলিকপ্টার দিয়ে ব্যালট বক্স ছিনতাই করেছিল, ঢাকায় নিয়ে এসে নির্বাচনের ফলাফল পাল্টে দিয়েছিল। কাজের মাননীয় স্পিকার, নির্বাচনের চ্যালেঞ্জ ক্ষেত্র বিশেষে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কথা বলা হচ্ছে তা নির্ধারণ করবে আইন শৃঙ্খলা বাহিনী, জনগণকে নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী, কেন্দ্রকে নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী, সার্বিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে ওই আইন শৃঙ্খলা বাহিনী। তাই আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিবেশ যে বড় চ্যালেঞ্জ হবে তা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল মাননীয় স্পিকার। মানে স্পিকার, শেষ করবো, কিন্তু তার আগে বলে যেতে চাই, ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচন মানে ছিল 10টি গুন্ডা 20টি হুন্ডা, নির্বাচন ঠান্ডা। সেই গুন্ডা হুন্ডাদের ঠান্ডা করতে প্রয়োজন হবে আইন শৃঙ্খলা বাহিনীর ডান্ডা, যাতে করে আর কেউ নির্বাচন বাঁচাল না করতে পারে, বিনা ভোটে নির্বাচন করতে না পারে, ব্যালট বক্স ছিনতাই করতে না পারে, রাতের বেলায় ব্যালট বক্স ভরতে না পারে, আমি নির্বাচন করতে না পারে, সহিংসতা না করতে পারে, গুজব ছড়িয়ে পার পেয়ে যেতে না পারে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট যাতে না করতে পারে, কেউ যাতে বলতে না পারে আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো, সবার ভোট আমি দেবো। আমরা আগামী নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, ঐতিহাসিক নির্বাচন করতে হবে, নতুন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাপথে যাতে এই প্রস্তাব কোনোভাবে গৃহীত না হয় মাননীয় স্পিকার, আমরা সেই দাবি জানাচ্ছি, যাতে বলতে পারি, আমরা সকলে নির্ভয়ে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী উপনেতা নাইমা শরীফ স্নেহাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য নুসাইবা ইসলাম নুহাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধই হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, আমরা এর পক্ষে অবস্থান করছি, যুক্তি খণ্ডনের মাধ্যমে শুরু করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, তাদের সম্পূর্ণ বক্তৃতাই ছিল হচ্ছে রাজনৈতিক সহিংসতা নিয়ে। তাছাড়া মাননীয় স্পিকার, তারা বলেছেন যে পূর্ববর্তী যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের জন্য হচ্ছে আমাদের সাধারণ জনগণের আস্থা চলে গিয়েছে। এবং এক্ষেত্রে আস্থা কেন চলে গিয়েছে? আস্থা চলে গিয়েছে কারণ ফ্যাসিস্ট সরকারে ভোট কেন্দ্র এবং নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনিশ্চয়তা ছিল। মাননীয় স্পিকার, আমরা 20 শতকের ক্ষেত্রে দেখতে যাই যে এরশাদ সরকার পতনের পর 1991 সালে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এবং পরবর্তীতে 2009 সালে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দলীয় সরকার ক্ষমতায় না থাকায় সেখানে নিরপেক্ষতা ছিল। এবং পরবর্তী যে আগামী নির্বাচন হতে যাচ্ছে সেটাও হতে যাচ্ছে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেখানে নিরপেক্ষতা নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না, এর জন্য এখানে আস্থা হারানোর কোনো বিষয় থাকে না। তাছাড়া তারা রাজনৈতিক সহিংসতা নিয়ে অনেক কথা বলেছেন, যেখানে ইতিমুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা এটা বড় চ্যালেঞ্জ? মাননীয় স্পিকার, বিরোধী দল বলেছে যে আমাদের সমস্যাগুলো নাকি তাদের মাধ্যমে সমাধান করা হচ্ছে। কথাটি অযৌক্তিক, আমি প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় স্পিকার,
সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সহিংসতা হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটি পরবর্তীতে রাস্তায় নেমে আসে। রাজনৈতিক সহিংসতা যেমন বিভিন্ন বিরোধী দলগুলোর মধ্যে যে সহিংসতা হয়, সংঘাত হয়, বিবাদ হয় এবং পরবর্তীতে অনেক দেখা যায় যে ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়, সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। মাননীয় স্পিকার, এগুলো কেন হয়ে থাকে? দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল উৎস। সামাজিক যোগাযোগ মাধ্যমে যত না মানুষ তাদের মতবাদ প্রকাশ করে তাদের পছন্দের প্রার্থী নিয়ে, তার থেকে বেশি ভুয়া খবর বেশি ছড়ানো হয়, গুজব বেশি রটানো হয় এবং এই প্রক্রিয়ায় রাস্তায় নেমে আসে এবং জনগণের মধ্যে এই সহিংসতাটা দেখা যায়। এই কারণেই দেখা যায় যে রাজনৈতিক সহিংসতা, বিরোধী দল যে রাজনৈতিক সহিংসতার কথা বলেছে, এর যে গোড়ার যে কারণটি আছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমই উস্কে দিয়ে থাকে। তাছাড়াও এর প্রমাণস্বরূপ নাসিরনগরে 2016 সালে সংখ্যালঘিষ্ঠ হিন্দু জনতার উপর কেবল ভুল তথ্যের উপর ভিত্তি করে হামলা চালানো হয় এবং অনেকেই সেখানে মারা যায়। সোর্স বিবিসি রিপোর্ট, 2018 সালে 3G এবং 4G নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় নির্বাচনের সময়, যাতে উগ্রবাদী ও উস্কানিমূলক কন্টেন্ট ছড়ানো রোধ হয়। আপনি কি এই তথ্যগুলোকে ভুল বলছেন? তাছাড়াও আপনার যদি অনেক সমস্যাগুলোর কথা বলে থাকেন, এখানে অনেক সমস্যাই আছে। আপনি বলতে পারতেন হচ্ছে প্রযুক্তিগত সংবিধানের সমস্যা, সেটাও ইতিমধ্যে সমাধান করার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে ইভিএম মেশিন বাদ দিয়ে দেওয়া হয়েছে। সংবিধানের সমস্যা সংশোধন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিডি নিউজ 24-এ এসেছে যে 1000 কোটি টাকার ইভিএম এখন বাতিলের খাতায়। হেডলাইন্সে নিউজ এসেছে গত 11 এপ্রিল এবং বাকি যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানও বর্তমানে বের করা হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা অদৃশ্যতা রয়েছে এবং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা কিভাবে সমস্যা হয় না বা বড় সমস্যা হয় না সেটা প্রমাণ করে দিয়ে দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের নুসাইবা ইসলাম নুহাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়েজ হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে সংসদে সরকারি দলের 3 জন বলছে আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহার রোধ করা। মাননীয় স্পিকার, তখন ওই ফ্যাসিস্ট হাসিনা এবং ফ্যাসিস্ট গডফাদার হাসিনা এবং হাসিনা পুতো জয় হুঙ্কার দিচ্ছে আগামী নির্বাচনকে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না, অর্থাৎ আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করতে দিবে না। অর্থাৎ মাননীয় স্পিকার, ওই পতিত ফ্যাসিস্টরা যখন আগামী নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, সহিংসতা করছে, তখন তাদেরকে দমন করার জন্য দরকার মাননীয় স্পিকার আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা। মাননীয় স্পিকার, তখন তাদেরকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা দরকার। সেই বাস্তবতা মাননীয় স্পিকার আজকে সংসদে আমরা মনে করছি আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের পলিসি ডিবেটে সরকারি দলের 3 জন এখনও প্রমাণ করতে পারেনি কেন তারা মনে করছে আগামী নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ার চ্যালেঞ্জ নয়, নির্বাচনী ব্যবস্থার প্রতি জন আস্থা ফিরিয়ে আনা, লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার চ্যালেঞ্জ নয়, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ নয়, সাইবার অপরাধীদের নির্মূল করা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ দেয়। এই তুলনামূলক যুক্তিখণ্ডের সরকারি যখন শূন্য রানে বললেও তখন তো বলাই বাহুল্য মাননীয় স্পিকার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেসি ইনস্টিটিউট বলেন আগামী নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনী ব্যবস্থার প্রতি নাগরিক ও রাজনৈতিক দল সমেত আস্থা ফিরিয়ে আনা, হাসিনা পরবর্তী রাজনৈতিক সামাজিক ঝুঁকি মোকাবেলা করা। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, আপনারা এই সামাজিক ঝুঁকি মোকাবেলা কাদের মাধ্যমে করবেন? উত্তর মাননীয় স্পিকার, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে। মাননীয় স্পিকার, আজকের সংসদে আমরা যখন আগামী নির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক করছি তখন রাজনৈতিক মাঠে আন্দোলন চলছে, গণভোট নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের কথা ওঠা বসার নিছক দাবি নিয়ে কোন দল ধর্মকে ব্যবহার করছে, ধর্ম নিয়ে ব্যবসা করছে, সেই রাজনৈতিক বাহার চলছে। মাননীয় স্পিকার, আমরা 1996 নির্বাচনের কথা বলিনি, তসবি হাতে নিয়ে হিজাব পরে ধর্মের নামে রাজনৈতিক সূচনা করেছে ওই পলাতক শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আমরা যদি আগামী নির্বাচনের এই উত্তপ্ত মাঠকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঠান্ডা না করতে পারি তাহলে মাননীয় স্পিকার আগামী নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। মাননীয় স্পিকার, আগামী নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের ভোটের অধিকার যিনি সারা জীবন লড়াই করে গেছেন সেই বদিরুল আলম মজুমদার স্যারকে আমাদের তারুণের পক্ষ থেকে স্যালুট জানাই। স্যার বলেছেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, রাজনৈতিক দল আমলা ব্যবসায়ীরা বিগত নির্বাচনগুলোতে দুর্বৃত্তায়ন করেছেন। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ শীর্ষে ভয়েস নেটওয়ার্কে স্যার বলেছেন আগামী নির্বাচনে অবৈধ টাকা, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ করা
চ্যালেঞ্জ বলে মনে করেন। আমরাও কিন্তু মাননীয় স্পিকার বারবার সেই চ্যালেঞ্জগুলোর কথা বলছি, যা মোকাবেলার হাতিয়ার হচ্ছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের বিতর্ক জুড়ে মাননীয় স্পিকার আজকে সরকারি দল পুরো বিতর্ক জুড়ে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে গেছে। দেখুন তারা কীভাবে, তাদেরকে যখন জিজ্ঞাসা করেছে সামাজিক যোগাযোগের অপব্যবহার আপনি কীভাবে রোধ করবেন, তারা অস্বীকার করছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। তাহলে কি ভাই আপনারা এই সমস্যা এলিয়েন দিয়ে মোকাবেলা করবেন? মাননীয় স্পিকার, বিতর্কের এই কৌশলগত যখন সরকারি দল স্ট্যান্ড একেবারেই টিকে না, তা বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচনের চ্যালেঞ্জকে বহুবিধির কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা বলেছে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন করা, ওই একই দিনে গণভোট করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতিকে। মাননীয় স্পিকার, মানুষের প্রতি আস্থা ফিরানো, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে বাহিরে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব যখন ওই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, তখন মাননীয় স্পিকার এই সংসদে এটা প্রমাণিত সার্বিক আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। মাননীয় স্পিকার, HRS একটি প্রতিবেদনে উঠে এসেছে গত 10 মাসে 756টি রাজনৈতিক সংঘাত ঘটেছে এবং 157 জন নিহত হয়েছে, 7000 জন আহত হয়েছে। প্রতিবেদনটিতে এটা বলা হচ্ছে মাননীয় স্পিকার, আগামী নির্বাচনকে ঘিরে আরও সাংঘর্ষিক ঘটনা ঘটতে পারে। এখন আজকের এই সংসদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করবেন, নাকি আগামী নির্বাচনের সহিংসতা দূর করবেন? প্রতিপক্ষ বন্ধুরা, উটপাখির মতো বালিতে মুখ গুজে রাখলে জ্বর থেমে যাবে না। মাননীয় স্পিকার, আমরা ইতিহাস বলে যাইনি। ধানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালী সুবর্ণচরে 4 সন্তানের জননীকে 10-12 জন আওয়ামী লীগ সন্ত্রাস মিলে গণধর্ষণ করেছে। মাননীয় স্পিকার, যে আমরা চাই না আগামী নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো ঘটনা করুক যার লক্ষ্যে আমরা দাবি করছি আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। মাননীয় স্পিকার, ওই পতিত আওয়ামী লীগ সন্ত্রাসটা দেশটাকে তাদের বাপদাদার তালুক বানিয়ে লুটে পুটে খেয়েছে, 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিডিআর হত্যা, শাপলা হত্যা, গুম খুন, আয়নাগরের মাধ্যমে হাসিনা তন্ত্র কায়েম করেছেন, যা থেকে মুক্তির পথে আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য জুলাই শহীদের রক্তের ঋণ যখন আমাদের কাছে। মাননীয় স্পিকার, তখন আমরা বিশ্বাস করি আজকের সংসদ এই প্রস্তাবটি বর্জনের মাধ্যমে আগামী নির্বাচনের সঠিক চ্যালেঞ্জ অর্থাৎ মাননীয় স্পিকার আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কোনটি বড় চ্যালেঞ্জ এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করতে চাই আমরা 6 জন বক্তার বক্তব্য শুনেছি। এবারে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আসমাতুস সুবাহাকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, দেখুন সরকারি দলের 3 জনের বক্তব্য শুনে মনে হলো বাঁশের চেয়ে বোধহয় কঞ্চি বড়। কেননা তারা যখন বারবার দেখানোর চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ, কিন্তু তাদের কাছে আমরা বারবার জানতে চাইছি যে তাদের এই অপব্যবহার আপনি কাদের দিয়ে রোধ করবেন, কিভাবে রোধ করবেন। তখন তারা এটি এড়িয়ে যাচ্ছে এবং তার থেকে মাননীয় স্পিকার আসলে বিতর্ক থেকে তারা পিছিয়ে পড়ছে, বিতর্ক এড়িয়ে যাচ্ছে। দেখুন মাননীয় স্পিকার, খুব সহজ কথা, আগামী নির্বাচন একটি বিশেষ পরিস্থিতিতে হচ্ছে। বিগত 16 বছর বাংলাদেশে নির্বাচন হয়নি। ফ্যাসিস্ট গডমাদার শেখ হাসিনা নির্বাচন করতে দেয়নি। 13 কোটি মানুষ ভোট দিতে পারেনি। 4 কোটি তরুণ ভোটার উন্মুখ হয়ে আছে ভোট প্রদানের জন্য। ওই পলাতক ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে নির্বাচন নিয়ে। পুলিশের মনোবল ভেঙে গেছে, জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে। পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে এই বিশেষ পরিস্থিতিতে। এবং এই বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যখন নির্বাচন হচ্ছে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে এই নির্বাচন ব্যবস্থায় কীভাবে জন আস্থা ফিরিয়ে আনবেন এবং মানুষকে নিরাপত্তা প্রদান করবেন এবং তাদের ভোট কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করবেন। রাজনৈতিক সহিংসতা কীভাবে মোকাবেলা করবেন, রাজনৈতিক হানাহানি কীভাবে মোকাবেলা করবেন, লেভেল প্লেইং ফিল্ড কীভাবে নিশ্চিত করবেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং সাইবার ক্রাইম কীভাবে রোধ করবেন। এবার আসুন মাননীয় স্পিকার, এই যে এই সমস্যাগুলোর সমাধানের উপায় আসলে কি কি, এই সমস্যাগুলোর সমাধানের উপায়ের মিল বন্ধনই হচ্ছে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। প্রথমেই আসছি সরকারি দলের এক লাইনের যুক্তি খণ্ডনে। তাদের ফ্ল্যাট লাইন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করতে হবে। কাকে দিয়ে রোধ করবেন? আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। যেই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ।
সহজ কথা মাননীয় স্পিকার, এবার আসি মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিরন্তর রাখতে পারি তাহলে কি কি হবে? মানুষ আস্থা পাবে, মানুষের ভিতর ভয় থাকবে না, মানুষ ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে ভোট দিতে পারবে, ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হবে না, সহিংসতা হবে না, গোলাগুলি হবে না, হানাহানি হবে না, এবং রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত হবে, মানুষ ফলাফল মেনে নেবে, রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নেবে, এবং একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, ঐতিহাসিক নির্বাচনের পথ উন্মুখ করা। তখন আর বলার অপেক্ষা রাখে না, সুযোগ থাকে না, অবকাশ থাকে না। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে। রোধ করা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি আবারও বলছি, সঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো ও নিয়ন্ত্রণ করা মাননীয় স্পিকার। তাই আসুন জুলাইয়ের বাংলাদেশ করতে, রাষ্ট্র সংস্কারের বাংলাদেশ করতে, আমার আপনার সোনার বাংলাদেশ করতে। জানো মাননীয় স্পিকার কথায় কথায় বাংলা ছাড়তে বলতো, তাদের মুখে কালিমালি পেতে যে মাননীয় স্পিকার আজকে বুক পেতে বাংলাদেশকে আগলে ধরতে প্রস্তাবটি যেন এই সংসদে বর্জন হয়, সেই প্রত্যাশায় আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি ওয়াইন্ড আপ সেশনে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী হাসান জুয়ায়েরকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বিরোধী পক্ষ আজকে কিছু প্রশ্ন বলে গিয়েছে। তারা বলে গিয়েছে যে কীভাবে আসলে আমরা সোশ্যাল মিডিয়াকে এই অপব্যবহারটা রোধ করবো। প্রথম কথা হচ্ছে এরা কীভাবে রোধ করবো এটার উত্তর নেই বলেই এটা আসলে রাস্তায় আজকের নির্বাচনের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং তারা বলে গিয়েছে যে ফ্যাসিস্ট হাসিনা এই নির্বাচন ভণ্ডুল করার জন্য বিভিন্ন কাজ করছে বা যোগাযোগ করছে। আমার কথা হচ্ছে সে তার দলের মানুষের সাথে যোগাযোগ করছে না কিসের সাথে? সে তো ফোন করে কথা বলতে পারছে না, সে তো খবরে এসে বলতে পারছে না, সে সোশ্যাল মিডিয়ার সাহায্যে কথাটা বলছে। তাহলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে যদি কথা বলে থাকে সেখানে আমাদের অপব্যবহার রোধ করা কেন বড় চ্যালেঞ্জ নয়? তাই তারা আরও বলে গিয়েছে যে পুলিশ বাহিনী দ্বারা তারা বিভিন্ন কাজ করবে এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করার জন্য পুলিশ বাহিনী ব্যবহার করবে। আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা খবর যেই পরিমাণ দ্রুত ছড়াচ্ছে, যেই পরিমাণ আকারে ছড়াচ্ছে এবং যতগুলো ছড়াচ্ছে তত পরিমাণ পুলিশকে আমাদের কাছে আছে যে তত পুলিশ দেখে জানানো সম্ভব কিনা। তারা আরও বলেছেন ভোট কেন্দ্রের কথা, ভোট কেন্দ্রে নিয়মিত পুলিশ পাহারা দিচ্ছে। আমার কথা হচ্ছে যেখানে সরকার নিরপেক্ষ, যেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ, সেখানে তারা কেন কোনো দলকে সমর্থন করতে যাবে? তারা বলেছে রাতের ভোটের কথা। আমরা এই নির্বাচন কমিশন অনুযায়ী খবর বলেছে যে আমরা সকালবেলার ব্যালট পেপার যাবে এবং রাত 11টার মধ্যে ব্যালট পেপার সেই নির্বাচন কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হবে। তাহলে রাতের ভোটটা তারা দিবে কখন? তারা এই ভোট কেন্দ্র নিয়ে ঝামেলাটা করবে কখন? এবং আরও বড় কথা হচ্ছে ভোট কেন্দ্রে যে ঝামেলা তারা করতে যাচ্ছে, এই মানুষকে যে জড়ো করতে হবে, সেই জড়ো করার জন্য তারা মাধ্যমটা কি ব্যবহার করবে? তারা কি ফোন করে 150 মানুষকে ডাকবে, নাকি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করার মাধ্যমে 150 মানুষকে এখানে জড়ো করবে? এবং তারা পূর্বের নির্বাচনের কথা বলে গিয়েছে সোশ্যাল মিডিয়াটা নতুন চ্যালেঞ্জ, যার কারণে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পূর্বে যে চ্যালেঞ্জগুলো এসেছে সেটার সাথে আমাদের মানুষ মোকাবেলা করে গেছে। মোকাবেলা যদি করেই থাকে তাইলে কেন সেটাকে পুনরায় মোকাবেলা করতে পারবে না? যেখানে আমরা একটি দক্ষ প্রশাসন পাচ্ছি, দক্ষ নির্বাচনী কমিশন পাচ্ছি, যেখানে একটা দক্ষ সরকার পাচ্ছি এবং নিরপেক্ষ সরকার পাচ্ছি। সেই নিরপেক্ষ সরকার যদি পূর্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পারবে না, তারা এই কথাটা কীভাবে বলছে? তারা কোনো প্রমাণ ছাড়া কথা বলে যাচ্ছে, তাদের কোনো প্রমাণ নেই। আমরা সেই পক্ষে স্ট্যাটাস দেখাচ্ছি, সেই পক্ষে আমরা দেখাচ্ছি যে কীভাবে বাংলাদেশের কত শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় কতটা বিশ্বাস করে এবং সোশ্যাল মিডিয়াতে কীভাবে উস্কানিমূলক কথাবার্তাগুলো কত দ্রুত ছড়ায়। তারা সেই স্ট্যাটসগুলোকে, তারা সেই জরিপগুলোকে কোনো মানলই না। তারা এগুলোকে সরাসরি মিথ্যা বলছে, আমাদের ফ্যাক্টসগুলোকে সে সরাসরি মিথ্যা বলছে। কোনো প্রমাণ, সাক্ষ্য প্রমাণ ছাড়া তারা এই জিনিসগুলোকে মিথ্যা কীভাবে বলে? তারা আরও বলেছে যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে বা এই একটা কথা রয়েছে যে এখানে যদি খুনটা হয় সেটার তদন্ত শেষ হওয়ার পূর্বেই সোশ্যাল মিডিয়ায় একটা মৃত মানুষের খুন নিয়ে তারা রাজনীতি শুরু করে দিয়েছে। এ বলে ওর দোষ, ও বলে এর দোষ, কেউ এসে বলছে ফ্যাসিস্ট হাসিনার দোষ, কেউ বলছে অপর পক্ষের দোষ, কেউ বলছে তমুক পক্ষের দোষ। তাইলে আপনি দেখুন যেই জায়গায় দাঁড়াই একটা তদন্ত শেষ হওয়ার আগে আমরা বলে দিচ্ছি যে এটা তার দোষ, মানুষকে আমরা ভোটকে দিচ্ছি তার বিরুদ্ধে, উস্কে দিচ্ছি তার বিরুদ্ধে, সেখানে একটা নিরপেক্ষ ভোট এবং একটা অংশগ্রহণমূলক ভোটটা কীভাবে আপনি যাবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জিনিসগুলো যদি আমরা থামাতে না পারি তাইলে আমরা একটা নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট পাচ্ছি না। ধন্যবাদ মাননীয় স্পিকার, এখানে আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। জাতির এক ক্রান্তি লগ্নে আমরা একটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ছায়া সংসদের আয়োজন করেছি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যেটি আমরা করতে যাচ্ছি, সেই ভোটের প্রাক্কালেই কিন্তু আমাদের এই আয়োজন। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন দেখেছি জুলাই বিপ্লবের সময় আমাদের এই জুলাই যোদ্ধারা বলেছে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই গুলি আমরা দেখতে পেলাম। আমরা শঙ্কিত হয়ে যাচ্ছি তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবার যে কর্মকাণ্ড, যে পায়তারা চলছে, এতেই কিন্তু আমরা বুঝতে পারছি নির্বাচনকে বানচাল করবার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে।
হাদির উপর গুলিবর্ষণ শুধুমাত্র একক হাদিতে নয়, এটি আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের যে নেতা নেত্রী কর্মীরা রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু এখন আতঙ্কিত করে তুলছে। এবং এই ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করে জুলাই শহীদদের প্রতি আমরা যে মর্যাদা দেখাচ্ছি তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আবারও বাংলাদেশকে কলঙ্কিত করবার জন্য যে অপচেষ্টা লিপ্ত রয়েছে। সে কারণে এই ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে সকলকে আমরা আশা করব হাদির প্রতি গুলিবর্ষণের পরবর্তী সময় থেকেই তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করবার জন্য তারা একসাথে কাজ করবে বলে আমরা আশা করি। কারণ এই ধরনের ঘটনা থেকে কেউই কিন্তু রেহাই পাবে বলে মনে হয় না। যদি আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেই দলগুলো ঐক্যবদ্ধ না থাকে তাহলে যে কেউ কিন্তু এই হাদির মতো আক্রান্ত হতে পারে, গুলিবিদ্ধ হতে পারে। সে কারণেই প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা বলে মনে করি। আমরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আসলে নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে, টার্গেট কিলিং বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস বাড়ছে, জায়গায় জায়গায় মানুষের মধ্যে যে নির্বাচনের দলীয় কোন্দল সেই কোন্দল বেড়ে যাচ্ছে, প্রযুক্তির অপব্যবহার হচ্ছে, কালো টাকার প্রভাব, পেশি শক্তি, এগুলিকে নিয়ন্ত্রণ করেই কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করবার যে চেষ্টা, সেই চেষ্টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কতখানি সক্ষম হবে, তারা কি পারবে যে একদিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই সময়ের মধ্যে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে শেষ করা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বডি ক্যামেরা দেওয়া হচ্ছে, সেই বডি ক্যামেরা দিয়ে কি আসলেই আমরা এই ভোটের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে পারবো? নাকি 73 সনে যে ভোট হয়েছিল, বলা হয়েছিল শেখ মুজিব হেলিকপ্টারে ভোটের বাক্সকে ছিনতাই করে ঢাকায় নিয়ে এসেছিল, সেরকম আমরা আবার পাট খেতে ধান খেতে ভোটের বাক্সকে দেখতে পাবো? সে কারণে এখন নির্বাচন কমিশন এবং সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করে তুলবার জন্য। আমরা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। আমরা দেশে বিদেশে দেখতে পাচ্ছি ইউটিউব, ফেসবুকে নানা রকমভাবে নানা ঘৃণা ছড়িয়ে, নানা গুজব ছড়িয়ে, নানা মিথ্যা কথা বলে আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সমাজকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে, নির্বাচনে এক প্রার্থী অন্য প্রার্থীকে নানাভাবে নাজেহাল করবার চেষ্টা করছে, সামাজিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করা হচ্ছে। সে কারণে আমরা অবশ্যই যে এআই এর যে অপব্যবহার, সেই অপব্যবহারকে রোধ করবার জন্য আমরা বিটিআরসির প্রতি অনুরোধ করতে চাই, আপনারা যেভাবে এআই এর অপব্যবহার বেড়েই চলছে, সেই এআই এর অপব্যবহার যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এবং সে কারণে আসন্ন নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য যদি করতে চাই তাহলে আমাদেরকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এআই এর অপব্যবহার রোধ করা, কালো টাকা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেগুলি বন্ধ করা, পেশি শক্তির যে শক্তি, যদি 10টি হুন্ডা 10টি গুন্ডা নিয়ে নির্বাচনের মাঠে যাব সেটি আমাদের প্রতিহত করা, একই সাথে যারা নির্বাচনের প্রার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন তাদেরকেও কিন্তু অংশীদার হিসাবে গণমাধ্যম সহ সকলকে কিন্তু একসাথে কাজ না করলে সরকারের একার পক্ষে বা নির্বাচন কমিশনের একার পক্ষে কিন্তু একটি সুষ্ঠু, সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তাই আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যে অপচেষ্টা চলছে সেই অপচেষ্টা প্রতিরোধ করতে হলে আমরা সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী, ভোটার, গণমাধ্যম সহ সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে যে শুভযাত্রা শুরু হয়েছে সেই শুভযাত্রার পথকে মসৃণ করবার জন্য সকলে যার যার অবস্থান থেকে তারা তাদের কাজ করে যেতে হবে। আমরা কিন্তু অতীতে কি দেখেছি, অতীতে রাজনীতিতে চর দখলের মতো একটা অবস্থান ছিল এবং অতীতে যখন যিনি নির্বাচিত হতেন, উইনার্স ওয়ান্ট টু টেক অল, তিনি সব নিয়ে নেবার চেষ্টা করতেন। তিনি চর দখল করতেন, ঘাট দখল করতেন, বাজার দখল করতেন, সে কারণে কেউ আবার নির্বাচনে হারতে চায় না। আমরা কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে যারা নির্বাচিত হবেন চর দখলের মতো কোনো অবস্থান আমরা দেখতে চাই না। আমরা মনে করি দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সে রাজনীতি বন্ধ করবার জন্য সেই সময় কিন্তু এখন আমাদের এসেছে। দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা আর কোনোদিনই গ্রহণ করবে না। সে কারণে আমরা চর দখলের রাজনীতির যে চর্চা ছিল সেই চর্চা থেকে রাজনৈতিক দলগুলিকে বেরিয়ে আসবার জন্য আমরা আহ্বান করছি। এবারের নির্বাচনে শুধুমাত্র মার্কা দেখেই ভোট দিবে না, এবারের নির্বাচনে শুধুমাত্র আবার ব্যক্তি দেখেই ভোট দেবে না, এটা প্যাকেজ ডিল। মার্কা দেখা হবে, ব্যক্তি দেখা হবে, দলের আদর্শ দেখা হবে, ভবিষ্যতে দলটি তাদের নির্বাচনী ম্যানিফেস্টে কি ওয়াদা করেছে সেগুলি পালন করবে কি না করবে, এই সকল কিছু দেখে কিন্তু দেশের মানুষ এখন ভোট দিবে। 40% তরুণরা কিন্তু এখন দোদুল্যমান, তারা কোথায় ভোট দিবে?
আওয়ামী লীগের অনুসারীরা রয়েছেন তারাও কিন্তু সিদ্ধান্ত নেয়নি তারা কোথায় ভোট দেবেন। সুতরাং যে দলগুলি ভোটের মাঠে রয়েছে তারা যদি জনগণের আস্থা অর্জন করতে না পারে তাহলে কিন্তু দোদুল্যমান ভোটার সহ আওয়ামী লীগ সমর্থিত যে ভোটার সেই ভোট নিয়ে কিন্তু তাদের শঙ্কা তৈরি হতে পারে। সে কারণে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে মনে রাখতে হবে যে চর দখলের রাজনীতি পরিহার করে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় জনগণের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, অন্যায় অত্যাচার দুর্নীতি গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করবার জন্য যদি আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ভোট দিবে এবং আপনারা এই সরকার গঠন করতে পারবেন। আমরা আরও একটা কথা বলতে চাই, অতীতে আমরা কি দেখেছি যে আজকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে একক ব্যক্তির নিয়ন্ত্রণে কিন্তু দেশ চলত, গণভবন থেকে সব কিছু নিয়ন্ত্রিত হতো। তিনি নিজেকে রাষ্ট্র মনে করতেন। বাংলাদেশটাকে তার পরিবারের একটা লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল। সেই লিমিটেড কোম্পানির একক নেত্রীর আধিপত্যের কারণের জন্য বাংলাদেশের বিগত 3টি নির্বাচনকে কলুষিত করা হয়েছে। আমিডামি নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, দিনের ভোটের রাতে নির্বাচন করা হয়েছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন যাতে কোনোভাবে একক ব্যক্তির বা একক কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে না হয়, জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে যাতে আগামী নির্বাচন হয় সেটি কিন্তু আমরা সকলের কাছে আশা করতে চাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলাম যে নিশ্চয়ই আমাদের মনে আছে বিগত সময়ে যে বিগত ফ্যাসিস্ট সরকার তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বিধানটাকে বাতিল করে মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল। তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, যারা এবারে ক্ষমতায় আসবেন তাদেরকে মনে রাখতে হবে আগামী জাতীয় নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীন হবে। সুতরাং জনগণের কাছে যদি কমিটমেন্ট করে থাকেন, সেই কমিটমেন্ট রক্ষা না করে যদি আপনারা চর দখল, ব্যবসা বাণিজ্য দখল, ব্যাংক বিমা দখল যদি করেন তাহলে কিন্তু আবারও মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরে নিতে পারে। ইনকিলাব মঞ্চের হাদির উপর যে গুলি বর্ষণ করা হয়েছে, তাকে টার্গেট করে তাকে হত্যা করার যে অপচেষ্টা করা হয়েছে, তাকে এই ঘটনাটাকে আমরা ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ঘৃণা জানাই, নিন্দা জানাই। আমরা মনে করি বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি উত্থানের জন্য যত রকমভাবে কর্মকাণ্ড সেটি কিন্তু তারা করে যাচ্ছে। সবশেষে একটা কথা বলতে চাই, বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে, বিএনপি, জামায়াত, এনসিপি দেশের এই ক্রান্তি লগ্নে যদি তারা একত্রিত না হয়, তারা যদি একসাথে দেশের স্বার্থে 18 কোটি মানুষের স্বার্থে তারা যদি কাজ না করে তাহলে কিন্তু বাংলাদেশের যে দুর্যোগের ঘনঘটা সেটি কিন্তু আবারও আসছে। ফ্যাসিস্ট শক্তিকে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন। আপনাদের যে অভ্যন্তরীণ যে কোন্দল দলগুলোর মধ্যে, সেই কোন্দলের কারণেই কিন্তু ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে ফিরে আসবার জন্য শঙ্কা তৈরি হতে পারে। আপনারা দেশের এই ক্রান্তির লগ্নে বিশেষ করে হাদির উপর গুলিবর্ষণের পর আপনারা একত্রিত হবেন, আপনারা দেশের স্বার্থে 18 কোটি মানুষের স্বার্থে আপনারা একসাথে কাজ করবেন। আগামী 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসছেন। আমরা আশা করব তারও নিরাপত্তা যাতে বিধান করা হয়। আমরা আশা করব তিনি দেশে ফিরে এসে যে তার দলসহ অন্যান্য যে দলগুলো রয়েছে, প্রধান দলগুলো রয়েছে, একসাথে বসে কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে যে ভোটের যে বাজনা বাজছে সে বাজনাকে আরও বেশি উৎসবমুখর করে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা যায়, সেই পথরেখা তিনি আবারও দেশবাসীর উদ্দেশ্যে সরাসরি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে দেখাবেন বলে আমি প্রত্যাশা করতে চাই। আমি আমার বক্তব্য শেষ করেছি। এবারে আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক, সাবেক নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারকে এবারের প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা আছে। এই যে 11 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রশ্ন ছিল নির্বাচনটা আদৌ হবে কিনা। তো এখন আরও দুটো প্রশ্ন আমার মনে হয় অনেকের মনে আছে। একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কিনা, এটা শান্তিপূর্ণ হবে কিনা। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে কিনা। নির্বাচনই কিন্তু গণতন্ত্র নয়, সুষ্ঠু নির্বাচনও গণতন্ত্র নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয় মাত্র। আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এই সব নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তো এই আমাদের যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হয়, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ করতে হয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাইতে হয়, তাহলে বারবার সুষ্ঠু নির্বাচন হতে হবে, প্রত্যেকবারই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। তো এই জন্য যে গণতন্ত্রের যে সকল ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট বলা হয়, এবং যেই শাসন প্রক্রিয়ায় যে দুর্বলতা আছে, গভর্নেন্স ফেইলিওর সেগুলো দূরীভূত করতে হবে। সেই জন্য অনেকগুলো সংস্কারের দরকার, অনেকগুলো সুদূরপ্রসারী আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং একই সাথে কাঠামোগত সংস্কার। এই সংস্কারগুলো হলে কিন্তু আমরা
আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে সেই আশা করতে পারি। এই জন্যই কিন্তু এই যে আমাদের নির্বাচনের সাথে সাথে একটা গণভোট হবে, এই গণভোটের মাধ্যমে আপনাদের আমাদের সুযোগ হবে যে আমরা সংস্কার চাই কি চাই না। আমরা যদি সংস্কার চাই এবং সংস্কারের পক্ষে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে আশা করা যায় যে গণতান্ত্রিক উত্তরণের, অর্থাৎ গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণের এবং প্রতিবারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা দ্বার উন্মোচিত হবে। তো আমি আপনাদেরকে আমি আশা করব আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অংশীজন থাকে। প্রথম অংশীজন কিন্তু নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই কিন্তু সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান। এটার দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা ভিত প্রস্তুত করা, যাতে একটা পাঠাতন প্রস্তুত করা, যাতে গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিকরণ হয়। তাই নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু জনগণের বহুলাংশে আস্থা প্রতিষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন কমিশন যদি সাহসী হয়, নির্বাচন কমিশন যদি একনিষ্ঠ হয় এবং নির্বাচন কমিশন যদি অনমনীয় হয়। অনমনীয় এই অর্থে যে তারা যদি আইনকানুন বিধিবিধান যদি কঠোরতার সাথে তারা প্রয়োগ করে, তাহলে কিন্তু জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। পরে আছে সরকার আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন। সরকার মানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এরা যদি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এবং এরা যদি ওই যে তাদের কার্যকারিতা প্রদর্শন করতে পারে, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে। তবে আজকের প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে গণমাধ্যম চ্যালেঞ্জ হয়েছে সম্প্রতি। এখন আমাদের তথ্য প্রযুক্তির প্রসারের ফলে এই গণমাধ্যম এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটা আরও এআইয়ের উদ্ভাবন, এআইয়ের যে প্রসার, এআইয়ের যে প্রযুক্তিগত উদ্ভাবনী প্রদর্শন করা হচ্ছে, এটা ভবিষ্যতে জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনকি আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে এই এআইয়ের মাধ্যমে। তো এটা নিঃসন্দেহে একটা বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং অনেক কিছু প্রচারিত হয় যেগুলোর সত্যতা নেই, যেগুলো মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং বিভ্রান্ত করে তাদের আমরা নির্বাচনের কথা বলছি, নির্বাচনী ফলাফলকে তারা প্রভাবিত করতে পারে। এটা থেকে আমরা মুক্ত হতে পারবো না, এটার প্রভাব আমাদের উপর পড়বে, কিন্তু যত কম এই প্রভাব পড়ে ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল। আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনটা আমাদের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন। এটা আমাদের জন্য একটা ভিত তৈরি করবে, একটা গণতন্ত্রের ভিত তৈরি করবে। আমাদের সংস্কারগুলো যদি পক্ষে হয় তাহলে আপনি হ্যাঁ ভোট দেবেন, আর আপনি যদি বিপক্ষে হন আপনি না ভোট দেবেন, কিন্তু জেনে শুনে বুঝে আপনাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ করি। পরাজিত শক্তি পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও এখানে আছে এবং তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। অতএব তাদের পক্ষ থেকে তো এইরকম অপচেষ্টা হওয়াই স্বাভাবিক। আর আমাদের দুর্ভাগ্যগ্রস্ত আমাদের নির্বাচনী সংস্কৃতিতে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে যে অবক্ষয় ঘটেছে, এর কারণেও এটা হতে পারে। এখন ছলে বলে কলে কৌশলে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে জেতার একটা অশুভ প্রতিযোগিতা আছে। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত আগে। তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আমি আশা করি যে সংশ্লিষ্ট সকলে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করবে এবং আমাদের পরাজিত শক্তি, পলাতক শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে। তার মাধ্যমে নির্বাচনটা নিশ্চিত হবে। নির্বাচন হওয়া দরকার, এর কোনো বিকল্প নেই। তবে নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ যে ঘটতে হবে, অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের পথ উন্মুক্ত হইতে হবে। আমি অনেক কথা বলে ফেলছি, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। আমরা ফলাফলে চলে যাচ্ছি।
এই ছায়া সংসদে যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হাঁ এবং না ভোট দুটি পেয়ে গিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নাকি আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণ করাই হবে আগামী নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ, সেই শীর্ষক ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হচ্ছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই মক পার্লামেন্টে হাজারীবাগ সরকারি কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই আয়োজন দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই মক পার্লামেন্ট